আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ফাইন্যান্সিয়াল ক্রাইম এআইবিবির অপশনাল সাবজেক্টের আজকের ক্লাসে আমাদের ডিসকাশন এখন আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইমস আজকে এটা হচ্ছে আমাদের স্টার্টিং ক্লাস। আজকের ক্লাসে আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইমসের কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল অন্যান্য সাবজেক্টে যে কোয়েশ্চেন আসে সেরকমই আসে। আপনাদের চারটা ব্রড কোয়েশ্চেন থাকে, দুইটা অ্যান্সার করতে হয়। তারপরে একটা ম্যাথমেটিক্যাল প্যাটার্নের একটা কোয়েশ্চেন থাকে, এটা ধরেন নর্মাল নর্মাল লেভেলের একটা কোয়েশ্চেন থাকে, একটা কেস স্টাডি কোয়েশ্চেন থাকে, সিঙ্গেল কোয়েশ্চেনের মার্কস থাকে, পাঁচটা পার্থক্য থাকে, সিঙ্গেল কোয়েশ্চেনের 10টা কোয়েশ্চেন থাকে সবার শেষে। অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মতো কোর্সটা খুব ছোট, খুব ভালো। এবং এইটা যারা আমি আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি যারা এই কোর্সে জয়েন করেন, বিকজ এই কোর্সটা লং লাইফ আপনার সাথে এক্সিস্ট করবে। শুধুমাত্র ব্যাংকিং ডিপ্লোমা পার্ট না, ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কমপ্লিশন না, এর পাশাপাশি অন্য অন্য জায়গায়ও এই কোর্সটা আপনাকে হেল্প করবে। কারণ এএমএল এর পার্সপেক্টিভে, এএমএল রিলেটেড ইস্যুতে এভরিথিং ইজ ইন ইউর সাইড, এবং এটা আপনার লং লাস্টিং একদম। যতদিন আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে থাকবেন ততদিন এটা আপনাকে মানে সার্ভাইভ করতে হবে, বা এটাকে আপনার নলেজের মধ্যে রাখতে হবে, যেহেতু এটা লং লাস্টিং একটা এক্সিস্টেন্সি ইন মাই মাইন্ড। সো এটা একটু সুন্দর করে পড়ার জন্য এটা হচ্ছে আমার আমার হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, যে সবাই একটু শুধুমাত্র পাশ করার জন্য এই সাবজেক্টটা পড়বেন না। আইটি হলে আমি বলতাম পাশ করার জন্য পড়েন। তারপরে হচ্ছে জিএফআই যদি বলি পাশ করার জন্য পড়েন। অন্য সাবজেক্টগুলির ক্ষেত্রে যেটা বলি, ফাইন্যান্সিয়াল ক্রাইমটা আমি বলি যে এটা পাশ করার জন্য শুধু পড়বেন না, এইটা আপনি একটু লং টার্ম বা ভালো বোঝার জন্য পড়বেন। চারটা সাবজেক্ট আপনাদের পার্ট টুর জন্য লং লাস্টিং রিলেশনশিপের জন্য আপনার দরকার। যেমন রিস্ক ম্যানেজমেন্ট, টাফ সাবজেক্ট, ক্রুশিয়াল সাবজেক্ট, ইম্পর্টেন্ট সাবজেক্ট, বাট ইট ইজ নট necessary for you to exist in your mind for a long time, because you are not still working with risk management and relevant divisions. You need to read those for long term existency. You have to be prioritize those subject, যেই সাবজেক্টগুলি আপনাকে লং টাইম প্রায়োরিটি দিবে। এইরকম লং টার্ম প্রায়োরিটি দেওয়া চারটা সাবজেক্ট হচ্ছে এবিবিতে ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ট্রেড ফাইন্যান্স। ট্রেড ফাইন্যান্স ফোকাল যারা তাদের জন্য এটা মানে লাইক অ্যাজ বাইবেল, এত ভালো করে পড়তে হবে, এটা আপনার লং টার্মে লাগবে। ক্রেডিট অপারেশনস, like as a viral for credit related activities. Risk management, one time shot. GFI, governance in financial institution, one time shot. ICT, one time shot, খুব লম্বা সময়ের জন্য not necessary. These two are optional, but these two মানে সরিয়া বেস ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল ক্রাইম এটা যদিও অপশনাল, অপশনাল মিনস ইউ হ্যাভ প্রায়োরিটাইজ দিস সাবজেক্ট ইন এ লোয়ার লেভেল, লোয়ার গ্রেডের সাবজেক্ট হিসেবে ইউ হ্যাভ ট্রিটেড দিস টু। বাট এই দুইটা লং লাইফে আপনার জন্য কিন্তু পাথেয়। যিনি ইসলামী ব্যাংকিং নিয়ে ডিল করেন, ইসলামী ব্যাংকিং এক্সাম দিতে চান, ইসলামী ব্যাংকিং রিলেটেড অ্যাক্টিভিটিস পারফর্ম করতে চান, ইসলামী ব্যাংকিং ইজ এ কোর সাবজেক্ট ফর ইউ। ফাইন্যান্সিয়াল ক্রাইম শুধু ইসলামী ব্যাংকিং না, ওভারঅল সবার জন্য এটা হচ্ছে রুল অফ থাম এবং একটা ভালো সাবজেক্ট। সো যারা পড়বেন প্রায় ফাইন্যান্সিয়াল ক্রাইম, রিকোয়েস্টেড ইউ অল প্লিজ ডোন্ট রিড অনলি ফর এক্সাম। এটা আপনার লম্বা সময়ের জন্য আপনি এটা অ্যানালাইসিস করবেন, ভিজুয়ালাইজ করবেন, মাথায় নেবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। কোয়েশ্চেন প্যাটার্ন যেমন আছে আমরা সেই প্যাটার্ন অনুযায়ী পড়বো, বাট এখানে আমরা একটু ছোট করে পড়বো। আমরা এটাতে চ্যাপ্টার ওয়াইজ আলোচনায় যাব না, আমরা এখানে ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, সিঙ্গেল কোয়েশ্চেন এই টাইপের ডিসকাশনে যাব। সো ব্রড কোয়েশ্চেন ডিসকাশন কমপ্লিট করার পরে আমরা সিঙ্গেল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, এবং অন্যান্য সাবসিকুয়েন্ট যে পার্টগুলি আছে সেই পার্টগুলি নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমার ধারণা থাকবে যে চারটা ব্রড কোয়েশ্চেন আছে যেটার সাথে 40 রিলেটেড, সেই 40টাকে আমি আগে এনশিওর করতে, 40র জন্য যতগুলি প্রশ্ন পড়তে হয় সেটা আগে আমি কভার করে নেব ফাইন্যান্সিয়াল ক্রাইমে। দেন যেহেতু ফাইন্যান্সিয়াল ক্রাইম কিন্তু একটু স্ক্যাটার্ড সাবজেক্ট, মানে এটাকে আপনি একদম সিকোয়েন্সিয়াল সাবজেক্ট হিসেবে ট্রিট করতে পারেন না। যেমন চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আসার যে ট্রেন্ডটা অন্যান্য সাবজেক্টে রয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইমে ঠিক এরকম থাকে না। এই জন্য ফাইন্যান্সিয়াল ক্রাইমটা আমরা আগে ব্রড কোয়েশ্চেনগুলি দেখব, দেন আমরা অন্যান্য পার্টগুলি নিয়ে ডিসকাস করব। বাট আই এম এনশিওরিং ইউ, দোজ হু উইল পার্টিসিপেট ইন দ্য ক্লাস ডেফিনেটলি উইল পাস। কেউ বাদ পড়বেন না, কারো বাদ যাবে না। কিন্তু আপনি যদি এটা রাখেন যে ভাইয়া ফাইন্যান্সিয়াল ক্রাইম করছে আমি এটা দেখবো না, শেষ দিন যে সিনopsisটা দিবে, সাজেশনটা দিবে সেটা ফলো করব, তাহলে ইউ উইল বি ইন এ ট্রাবল। বেসিকলি ইউ উইল ইন এ ট্রাবল।
ফান্ডামেন্টালি শুরু যদি করি তাহলে প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম? আমি কিন্তু মানি লন্ডারিং কি সেটা পড়ছি না, আমি পড়ছি ফাইন্যান্সিয়াল ক্রাইম। এক্সপ্লেন কমন ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন বাংলাদেশ। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে অল মানি লন্ডারিং আর ক্রাইমস বাট অল ক্রাইমস আর নট মানি লন্ডারিং। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। যদিও এটার জন্য আমার মানি লন্ডারিং এর ডেফিনেশনটাও লাগবে, আমরা আলোচনা করবো। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম? ফাইন্যান্সিয়াল ক্রাইমস আর এনি অফ ইললিগেল অ্যাক্টিভিটিস। প্রথম কন্ডিশন ইললিগেল অ্যাক্টিভিটিস, প্রথম কন্ডিশন হচ্ছে এইটা ইললিগেল অ্যাক্টিভিটিস। দোজ ইনভলভ দ্য ইউজ অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম, এবং এটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে ইনভলভ থাকতে হবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ফর ইললিসিট পারপাস, ট্রাপিক্যালি দ্য গোল অফ জেনারেটিং প্রফিট অ্যান্ড প্রাইসটা দরকার নেই। তাহলে ফাইন্যান্সিয়াল ক্রাইম হচ্ছে একটা ইলিগেল অ্যাক্টিভিটিস যেটা ফাইন্যান্সিয়াল যে কোনো একটা ওয়ের মাধ্যমে সংগঠিত হয়, এবং এইটা, এই ক্রাইমটা হয় কিসের জন্য বা এটার পিছনের ব্যাকগ্রাউন্ড কি? এটা হচ্ছে ইললিসিট পারপাসে হয়। ইললিসিট মানে অবৈধ পারপাসে হয়। এখন এটার উদ্দেশ্য কি? ফাইন্যান্সিয়াল ক্রাইমের উদ্দেশ্য কি? ফাইন্যান্সিয়াল ক্রাইমের উদ্দেশ্য অনেক রকম হতে পারে, তার মধ্যে ম্যাক্সিমাম উদ্দেশ্য হচ্ছে প্রফিট জেনারেট করা। ফাইন্যান্সিয়াল ক্রাইমের ম্যাক্সিমাম উদ্দেশ্য হচ্ছে প্রফিট জেনারেট করা, মানে সেখান থেকে লাভবান হওয়া। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইমের উদ্দেশ্য। তাহলে ফাইন্যান্সিয়াল ক্রাইম হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেস ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপর বেস করে করা হয়, এবং যেটা হচ্ছে একটা ইলিগেল অ্যাক্টিভিটিস, এবং যে ইলিগেল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমি ইললিসিট পারপাসটাকে গেইন করার জন্য, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল গেইন লাভের জন্য আমি যে সকল ক্রাইম করি তাদেরকে ফাইন্যান্সিয়াল ক্রাইম বলে। দেখেন ফাইন্যান্সিয়াল ক্রাইমের মধ্যে উদাহরণ দিচ্ছে, মানে আমরা অনেক সময় প্যাচ করে ফেলি, ফ্রড, ফরজারি ফাইন্যান্সিয়াল ক্রাইম। দেখেন এটার সাথে টাকা জড়িত, করাপশন, ট্যাক্স এভিয়েশন ফাইন্যান্সিয়াল ক্রাইম, ইনসাইডার ট্রেডিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, লোন স্ক্যাম ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, টেররিস্ট ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, proliferation of financing ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, অনলাইন গেমলিং অ্যান্ড বেটিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, হুন্ডি হাওলা ফাইন্যান্সিয়াল ক্রাইম। আমরা কিন্তু এখানে কেউ বলি নাই যে ইউ নো ভেরি ওয়েল যে দর্শন একটা ক্রাইম, বাট ইট ইজ নট ফাইন্যান্সিয়াল ক্রাইম, বিকজ ওইটার সাথে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ইনভলভ না। সো রেপকে আমরা একটা ক্রাইম বলবো, বাট ইট ইজ নট এ ফাইন্যান্সিয়াল ক্রাইম। এখানে আমরা যে লিস্টটা দিয়েছি, অল আর ফাইন্যান্সিয়াল ক্রাইমস বিকজ অল আর ইনক্লুডেড উইথ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, যেখানে মনিটারি ভ্যালু জড়িত, আর্থিক অবস্থানটা যেটার সাথে জড়িত, তাদেরকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল ক্রাইম। আই থিঙ্ক ফাইন্যান্সিয়াল ক্রাইম সবার কাছে ইজি, সবাই বুঝতে পেরেছেন। অল মানি লন্ডারিং আর ক্রাইমস বাট অল ক্রাইমস আর নট মানি লন্ডারিং। অল মানি লন্ডারিং আর ক্রাইমস, এই মানি লন্ডারিংটা আমরা একটু ব্যাখ্যা করব, যদি এটা আমরা পরের প্রশ্নে পড়বো। মানি লন্ডারিং মানে কি জিনিস? মানি লন্ডারিং হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে, মানি লন্ডারিং হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠান, বা কোনো একটা সিস্টেম তার অবৈধ উৎস থেকে উপার্জিত সম্পদটার অরিজিনটাকে হাইড করবে। অরিজিন, অর্থটা উপার্জিত হবে অবৈধ উৎস, অবৈধ উৎস থেকে অর্জিত অর্থটাকে, তার অরিজিন হাইড রেখে বৈধ বলে মার্কেটে পরিচালনা করে সেখান থেকে প্রফিট গেইন করার প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। অবৈধ উৎসটা, অবৈধ উৎস থেকে উপার্জিত অর্থ তাদের উৎসটাকে হাইড করে বৈধ বলে মার্কেটে পরিচালনা করে বা মার্কেটে দিয়ে সেটা থেকে ফাইন্যান্সিয়াল গেইন বা ফাইন্যান্সিয়াল গেইন নেওয়ার প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। তাহলে মানি লন্ডারিং এ হচ্ছে প্রথম ওয়ার্ড হচ্ছে অবৈধ উৎস থেকে অর্জিত সম্পদ। 2 নম্বর হচ্ছে সেটা যে অবৈধ, এটা হাইড করার টেন্ডেন্সি করি তুই। 3 নম্বরে হচ্ছে এটার অরিজিনটা আমি হাইড করি। 3 নম্বর হচ্ছে এটাকে মার্কেট আমি বৈধ বলে পরিচালনা করি। 4 নম্বর হচ্ছে সেখান থেকে আমি ফাইন্যান্সিয়াল গেইন নিই। এই 4টা প্রসেস একত্র হয়ে যেটা হয় সেটাকে বলা হয় মানি লন্ডারিং। ইট লিটল বিট ক্লোজার উইথ ফাইন্যান্সিয়াল ক্রাইম, বাট ফাইন্যান্সিয়াল ক্রাইমের সকল ক্রাইম কিন্তু অবৈধ উৎস থেকে উপার্জিত অর্থ হয় না। অবৈধ উৎস থেকে উপার্জিত অর্থ হয় না, অবৈধ উৎস থেকে উপার্জিত হয় না। ধরেন ট্যাক্স এভিয়েশন,
নেভার এভার অবৈধ উৎস থেকে উপার্জিত নাও হতে পারে। ট্যাক্স ক্রাইম একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম। আমি ট্যাক্স ফাইলে ধরেন আমি কি করি, আমি স্যালারি পেয়েছি, স্যালারিটা ট্যাক্স ফাইলে অ্যাড করেছি, আমি ইনসেনটিভ পেয়েছি অ্যাড করেছি, আমার একটা এফডিআর আছে এটা অ্যাড করিনি, তাহলে এফডিআরটা আমার বৈধ টাকা, আমার এফডিআরটা আমার বৈধ টাকা, অবৈধ না, বৈধ টাকাকে আমি অ্যাড করি নাই, অ্যাড না করে ট্যাক্সটা কমিয়েছি, পরে এটা আমার ক্রাইম হিসেবে ট্রিট হয়েছে, সো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইম। মানি লন্ডারিং হতে হলে যেই অর্থটা কনসিডার করা হবে সেটা অবৈধ উৎস থেকে উপার্জিত হতে হবে, এটা কিন্তু মেইন পার্থক্য। 2 নম্বর, ওই অবৈধ উৎসটাকে আমি হাইড করব। 3 নম্বর, সেটাকে আমি বৈধ বলে চালাবো, মানে এক না 9 রকম প্রবলেম হয়। 4 নম্বরে, সেটাকে মার্কেটে আমি এমন বৈধভাবে এমনভাবে চালাবো যাতে কেউ ট্রেস না করতে পারে এটা অবৈধ উৎস থেকে অর্জিত সম্পদ ছিল। তাহলে ক্রাইম হচ্ছে অপরাধ, ডেফিনেটলি মানি লন্ডারিং একটা ক্রাইম, সো মানি লন্ডারিংটা আমরা কমনলি ফাইন্যান্সিয়াল ক্রাইম বলতে পারি। বাট অন্য মানি লন্ডারিং ছাড়া অন্য ক্রাইমগুলিকে মানি লন্ডারিং এর সাথে আমি কম্পেয়ার করতে পারবো না, যেটা এখানে লিখছে অল মানি লন্ডারিং আর ক্রাইম, কারণ ক্রাইম, মানি লন্ডারিং একটা ক্রাইম সেজন্য আমি এটাকে ক্রাইম বলতে পারি, বাট সকল ক্রাইমকে আমি মানি লন্ডারিং বলতে পারবো না, কারণ অন্য যে ক্রাইম আছে, যেমন আমি এখানে ট্যাক্স হেভেনের কথা বলেছি, এটার মধ্যে অবৈধ উৎসের অর্থ না, এটা বৈধ অর্থই আমি হাইড করেছি, সুতরাং অবৈধ উৎসের পয়েন্টটা এখানে ক্যালকুলেটেড না, এজন্য ট্যাক্স হেভেনকে আমরা মানি লন্ডারিং হিসেবে ট্রিট করতে পারবো না, এই জন্যই লাইনটা লেখা হয় অল মানি লন্ডারিং আর ক্রাইমস বাট অল ক্রাইমস আর নট মানি লন্ডারিং। সবাইকে বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত যা আলোচনা করেছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? এখানে আমরা আরো সুন্দর করে এক্সাম দিয়েছি, অল অল ক্রাইমস আর নট মানি লন্ডারিং, যেমন ভায়োলেন্ট ভায়োলেন্ট ক্রাইমস, প্রপার্টি ক্রাইমস, এম্বালসমেন্টস, ট্যাক্স সেভিশন, এগুলি কোনোটাই কিন্তু মানির সাথে অবৈধ উৎস থেকে সম্পৃক্ততা না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড মানি লন্ডারিং? আমরা জানি, বলে ফেলছি অলরেডি, মেক ডিফারেন্স বিটুইন মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং। এখানে আসলে 4টা কনসেপ্ট নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি বা বলবো। একটা হচ্ছে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম, অলরেডি ডিসকাসড, হোয়াট ইজ মানি লন্ডারিং, অলরেডি ডিসকাস, হোয়াট ইজ টেরোরিস্ট ফাইন্যান্সিং, এটা আমরা নতুন করে এখানে আলোচনা করব। টেরোরিস্ট ফাইন্যান্সিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং ইজ হোয়াট? টেরোরিস্ট ফাইন্যান্সিং ইজ হোয়াট? আমরা এখন আমাদের আসলে টেরোরিস্ট ফাইন্যান্সিংটা নিয়ে এখন কথা বলবো, অন্যগুলি আমরা জানি। টেরোরিস্ট ফাইন্যান্সিংটা আর মানি লন্ডারিংটার মধ্যে পার্থক্য কি, বা এটা আসলে কি করে? টেরোরিস্ট ফাইন্যান্সিংটা হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের অর্থটা অবৈধ উৎস থেকে উপার্জিত হতেও পারে, নাও হতে পারে। দিস ইজ দ্য বিগ ডিফারেন্স উইথ মানি লন্ডারিং। মানি লন্ডারিং এর অর্থের উৎসটা অবৈধ হয়, টেরোরিস্ট ফাইন্যান্সিং এর অর্থের উৎসটা অবৈধ হয় না, বৈধ হতে পারে, বৈধ অবৈধ দুইটাই হতে পারে। টেররিস্ট ফাইন্যান্সিংটা অলওয়েজ আইডিওলজিকে সাপোর্ট করে, মতবাদকে সাপোর্ট করে। 3 নম্বর হচ্ছে টেররিস্ট ফাইন্যান্সিং যেটা আমি করি, আই উইল নেভার এভার ট্রাই টু রিটার্ন দোজ মানি ইন মাই পোর্টফোলিও, কখনো আমি করি না কিন্তু। কিন্তু মানি লন্ডারিং কিন্তু আমি ফান্ডটা, বাট মানি লন্ডারিং এর ক্ষেত্রে এটা আবার আমার কাছে রিটার্ন আসে, রিটার্ন আসার স্কোপ আছে, রিটার্ন আসার স্কোপ ক্রিয়েট হয়। হোয়াট ইজ দ্য এক্সাম্পল? লাদেনের একটা ইসলামিক সংগঠন, লাদেনের একটা সংগঠনে আমাকে বলল যে এইটাতে আমরা মুসলমান যারা তাদেরকে সেভ করব, হিন্দু যারা তাদের এটা করব এটা করব, যারা সন্ত্রাসী তাদেরকে ধ্বংস করব, আপনি এখানে একটা একটু ফাইন্যান্সিং করেন। আমি করলাম, আমি ফাইন্যান্সিং আমি ফাইন্যান্সিং করলাম। ফাইন্যান্সিং করার পর কি করলো, লাদেন অস্ত্র কিনলো বা কোনোভাবে কি করলো, বিল্ডিং উড়াই দিল, যেটাই করলো। আমি তো জীবনে ফান্ড ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই, সো টেররিস্ট ফাইন্যান্সিং কিন্তু কখনো ফান্ড ফেরত দেয় না, মানি লন্ডারিং ফান্ড ফেরত দেয়। মানি লন্ডারিং প্রফিটটা হচ্ছে টার্গেট, টেররিস্ট ফাইন্যান্সিং কিন্তু প্রফিট না, আপনি তাকে টাকা দিচ্ছেন কেন, শুধু ইথিক্যাল একটা আইডিওলজির জন্য। ওকে, মানি লন্ডারিং ইউজুয়ালি বড় অ্যামাউন্টের জন্য হয়, আর টেররিস্ট ফাইন্যান্সিং ছোট ছোট অ্যামাউন্টের জন্য হয়।
কারণ আপনার বেতন আমার বেতন নিয়ে টেররিস্ট ফাইন্যান্সিং এর অ্যাক্টিভিটিসগুলি স্টার্ট হয়। মানি লন্ডারিংটা ফর্মাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে হয়, টেররিস্ট ফাইন্যান্সিংটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে হয় না। এটা অন্য যে কোনো ওয়েতে হতে পারে, অন্য কোনো ওয়েতে, অন্য কোনো অ্যাক্টিভিটিজের মাধ্যমে হতে পারে। ওকে, সো আমার মনে হয় আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইমটা বুঝতে পেরেছি, মানি লন্ডারিংটা বুঝতে পেরেছি, তারপরে টেররিস্ট ফাইন্যান্সিংটা এখন বুঝতে পেরেছি। আরেকটা ওয়ার্ড একটু আমরা আলোচনা করি টেররিস্ট ফাইন্যান্সিং এর সাথে, প্রলিফারেশন অফ মাস ডিস্ট্রাকশন, এরকম একটা ওয়ার্ডও ব্যবহার করা হয়। প্রলিফারেশন অফ মাস ডিস্ট্রাকশন, এইরকম একটা ওয়ার্ড বলা হয়, এটা আমরা আপনার শিটে অ্যাড করব। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে জীবন অথবা জাতি বিধ্বংসী মরণাস্ত্র তৈরি করতে সহযোগিতা বা ফান্ডিং করার প্রচেষ্টায় যদি আমি লিপ্ত হই, তাহলে আমি প্রলিফারেশন অফ সোশ্যাল ডিস্ট্রাকশন অথবা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রাকশনে আমি নিজেকে ইনভলভ করব। প্রলিফারেশন অফ মাস ডিস্ট্রাকশন মানে যেগুলি সমাজ বিধ্বংসী বিভিন্ন অস্ত্র, মরণাস্ত্র তৈরিতে যদি আমি ফাইন্যান্সিং করি, তখন আমি সেটাকে বলি proliferation of mass destruction. It is little bit different with terrorist financing. কারণ টেরোরিস্ট ফাইন্যান্সিংটা হচ্ছে টেরোরিস্ট দমন করার জন্য যে ফাইন্যান্সিং বলা হয় সেটাকে টেরোরিস্ট ফাইন্যান্সিং বলা হয়, টেরোরিস্ট দমনের জন্য যে ফাইন্যান্সিং। আর মরণাস্ত্র তৈরি করার জন্য যে ফাইন্যান্সিং সেটার নাম হচ্ছে প্রলিফারেশন অফ মাস ডিস্ট্রাকশন। ফাইন্যান্সিয়াল ক্রাইম আমি শুরুতে বলেছি, মানি লন্ডারিং একটু আগে বলেছি। সো চারটা ক্লিয়ার ডেফিনেশন আমরা ডিসকাস করেছি। কারো কোনো কনফিউশন আছে এই চারটা ডেফিনেশনে? এনি কনফিউশন? এনি কনফিউশন? পড়াটা কিন্তু সোজা, যদি শুধু আপনি বুঝে ফেলতে চান। এবং আমরা তো বেশি সময় যদি যে সময়টুকুতে ক্লাস করব, আপনি আমার রেকর্ডিংগুলি প্লিজ একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এনাফ। ফাইন্যান্সিয়াল ক্রাইমে পাশ করে যাবেন, এমনি শুনেই শুনেই পাশ করতে পারবেন। মানি লন্ডারিং এর ডেফিনেশন দিয়েছে। স্টেজ অফ মানি লন্ডারিং আমি আসলে পড়তে চাচ্ছি না। স্টেজ অফ মানি লন্ডারিং তিন রকম: প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। প্লেসমেন্ট হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটির শুরুতে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে প্রথম স্টেজে যে কাজটা করে সেটাকে বলা হয় প্লেসমেন্ট। প্লেসমেন্টের এক্সাম্পল আমরা দিতে পারি, কোনো একজন, আমি ধরেন ঘুষ খেয়েছি, ঘুষ নিয়েছি 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়ে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেছি ব্যাংকে, এটা প্লেসমেন্ট। এই সেভিংস অ্যাকাউন্টের টাকাটা আমি কনভার্ট করে একটা এফডিআর করেছি, ইট ইজ ট্রিটেড অ্যাজ লেয়ারিং। 1 লাখ টাকা 3 মাস পরে আমি একটা অ্যাসেট কিনেছি ইন্টিগ্রেশন লেয়ারে গিয়ে। ধরেন আমি একটা জমি কিনেছি 1 লাখ টাকা দিয়ে, অথবা আমি একটা দোকান কিনেছি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। বলা আছে ইলিসিট ফান্ড প্রথমে ব্যাংকে ঢুকে লেয়ারিং হয়ে লেয়ার পরিবর্তন করে, তারপরে আমি সেটাকে এমন ভাবে রূপান্তর করি যাতে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে মানি লন্ডারিং এর ফান্ড কিনা। কজেস অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং কারণ কি? হোয়াট ইজ দ্য কজেস অফ মানি লন্ডারিং? মানি লন্ডারিং এর কারণ হচ্ছে তিনটা মেইন কারণে মানি লন্ডারিং হয়। একটা হচ্ছে ফার্স্ট, মানি রিপ্রেজেন্ট দ্য লাইফ ব্লাড অফ দ্য অর্গানাইজেশন দ্যাট এঙ্গেজ ইন ক্রিমিনাল কন্ডাক্ট ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। সেকেন্ড হচ্ছে ট্রায়াল অফ মানি ফ্রম অ্যান অফেন্সেস টু ক্রিমিনাল ক্যান বিকেম ইনক্রিমিনেটিং এভিডেন্স, মানে তার পিছনের এভিডেন্সটাকে হাইড করার জন্য মানি লন্ডারিং করে, কারণ এটাকে বৈধ উৎসে রূপান্তরিত করতে চায়। থার্ড, দ্য প্রসেস ফ্রম ক্রাইম ওপেন বিকেম দ্য টার্গেট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড সিজার। কোনো কারণে আমি ইনভেস্টিগেশন এবং বাজেয়াপ্ত বা সিজের হাত থেকে আমার প্রতিষ্ঠান বা আমার অ্যাসেটটাকে রক্ষা করার জন্য আমি মানি লন্ডারিং করি, যিনি করেন আর কি। কনসিকুয়েন্সেস অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং এর কারো মানে প্রভাব কি? বিগ প্রভাব। ইনক্রিজ ক্রাইম এন্ড করাপশন, একটা কান্ট্রিতে ক্রাইম এবং করাপশনটা বাড়ায়। হ্যাসেল ফ্রম ফরেন কাউন্টার পার্টস, বিদেশিরা যদি আমাদের দেশে মানি লন্ডারিং বেশি হয়, বিদেশিরা মনে করবে যে এখানে ফাইন্যান্সিং করা যাবে না। উইকেন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা উইকেন্ড হয়ে যায়, উইকেন্ড থেকে উইকেন্ড হয়ে যায়, আমরা যেমন এখন যে অবস্থায় আছি। আন্ডারমাইনিং দ্য লেজিটিমেট প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরটা ডিপ্রাইভড হয়, ক্ষতিগ্রস্ত হয়। ড্যামেজ প্রাইভেটাইজেশন এফোর্ট, আমাদের মানে বেসরকারি ব্যবস্থাটা পুরোটা ভেঙে যায়। পলিসি মিসম্যাচ হয়, কারণ আমি টাকা ইম্পোর্ট এক্সপোর্ট যত জায়গায় যত হিসাব করি করি সব মিসম্যাচ হিসাব নিকাশ করি। ইকোনমিক্স ডিস্টরশন অ্যান্ড স্ট্যাবিলিটি, ইকোনমিক স্ট্যাবিলিটিটা ক্রিয়েট হয়। লস অফ রেভিনিউ, দেশের অনেক রেভিনিউ লস করে। সোশ্যাল কস্ট উইল ইনক্রিজ, সোশ্যাল কস্টটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। সিএফটি অ্যান্ড এএমএল, এবার আসি এটাকে আমরা প্রতিরোধ করার জন্য কি কি করি বা কোনটা কি। প্রলিফারেশন ফাইন্যান্সিং অফ ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, এটা অলরেডি আমরা বলেছি। সিএফটি অ্যান্ড এএমএল, কম্বেটিং ফাইন্যান্সিং অফ টেরোরিজম অ্যান্ড
অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস বা অ্যান্টি মানি লন্ডারিং মানে টেররিস্ট ফাইন্যান্সিং এবং মানি লন্ডারিংটা প্রতিরোধ করার যে প্রসেস সেটাকে বলা হয় সিএফটি এন্ড এএমএল। 3 নাম্বার, হোয়াট ইজ প্রেডিকেটেড অফেন্স এক্সপ্লেন, অ্যান্ড হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম এক্সপ্লেন উইথ এক্সাম্পল। প্রেডিকেটেড অফেন্স হচ্ছে আমাদের দেশে মানি লন্ডারিং হওয়ার জন্য যেই যে অপরাধগুলিকে সম্পৃক্ত অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যে যে অপরাধ করলে আপনি মানি লন্ডারিং আইনে দোষী হবেন সেগুলিকে বলা হয় প্রেডিকেটেড অফেন্স। আমাদের দেশে এখন পর্যন্ত প্রেডিকেটেড অফেন্স আছে 29টা। এগুলি সবগুলি এখানে বলা আছে, আপনারা একটু জাস্ট দেখে নেবেন, 2-3টা একটু মনে রাখবেন। বাট 28 আর 29 নাম্বার নিয়ে একটু বলি যে আগে আমাদের দেশে যে 28 নাম্বারটা এটা ওপেন ছিল। ওপেন ছিল মানে যে কেউ মানে যে কোনো ক্ষমতা বলে সেটা করতে পারতো, বাট 28 নাম্বারটা এখন চেঞ্জ করেছে। আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন স্ক্যামটাকে এখন 28-এ নিয়ে আসছে, আর 29-এ নিয়ে আসছে পর্নোগ্রাফি, অর্থাৎ এই দুইটা এখন নতুন অ্যাড হয়েছে। কিভাবে অ্যাড হয়েছে, কোন এসআর এর মাধ্যমে অ্যাড হয়েছে সেটা এখানে লেখা আছে। 4 নাম্বার, হোয়াট ইজ রিপোর্টিং অর্গানাইজেশন, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। এক্সপ্লেন দেয়ার রোল, হোয়াট ইজ ইনভেস্টিগেটিং এজেন্সি ইন মানি লন্ডারিং কেস। এই দুইটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। রিপোর্টিং অর্গানাইজেশন, মানি লন্ডারিং অথরিটির কাছে টোটাল 17টা প্রতিষ্ঠান রিপোর্ট করে। এই 17টা প্রতিষ্ঠানকে মানি লন্ডারিং রিপোর্টিং অর্গানাইজেশন বলা হয়। এই 17টা এখানে বলা আছে, সিরিয়াল আপনারা দেখে নেবেন, পড়ে পড়তে পারবেন। ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ রিপোর্টিং অর্গানাইজেশন, যিনি রিপোর্ট করবেন তাদের অ্যাক্টিভিটিসগুলি কি কি এখানে বলা আছে, এটা কোন কোন অ্যাক্টিভিটিস থাকে সেটা। ইনভেস্টিগেটিং এজেন্সি অফ মানি লন্ডারিং কেস, আমাদের দেশে আমাদের দেশে মানি লন্ডারিং অ্যাক্টিভিটিগুলি ইনভেস্টমেন্ট করার জন্য বা ইনভেস্টিগেট করার জন্য রেসপেক্টিভ কিছু অথরিটি আছে, যেমন অ্যান্টি করাপশন কমিশন, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ কাস্টমস, ন্যাশনাল বোর্ড রেভিনিউ, ডিরেক্টরেট অফ এনভায়রনমেন্ট। এই এই অর্গানাইজেশনগুলি মানি লন্ডারিং রিলেটেড স্ক্যামগুলিকে ইনভেস্টিগেশন করে, করে সেটা লোকে লিগ্যাল অ্যাক্টিভিটিসকে এক্সিলারেট করে। এতটুকু হচ্ছে আপনাদের পড়া আজকে পর্যন্ত। মানে 4টা প্রশ্ন আমরা পড়েছি, 4টা প্রশ্ন সবাই একবার ঢু মারবেন, দেখে নেবেন, নিজেরা নিজেদের মতো করে একটু দেখে নেবেন। মোটামুটি 4টা প্রশ্ন থেকে আপনাদের 1টা বা 2টা প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষায় আসবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস কোয়েশ্চেন্স। এবং এইটা যেমন শর্ট নোটে আসে, মানি লন্ডারিং ডেফিনেশন আসতে পারে, প্লেসমেন্ট ক্লিয়ারিং ইন্ডিকেশন আসতে পারে, কজেস আসতে পারে, ইফেক্ট আসতে পারে, প্রত্যেকটা সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সো 1 থেকে 4 হচ্ছে যারা আজকে ক্লাস করেছেন ফাইন্যান্সিয়াল ক্রাইমে, 1 থেকে 4 পর্যন্ত আপনাদের পড়া থাকলো। আমরা নেক্সট দিন 5 নাম্বার প্রশ্ন থেকে আমাদের পরবর্তী স্টেপটা ক্লিয়ার করব। আমি গ্রুপে সিনপসিসটা শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে প্রিন্ট নিয়ে পড়তে পারবেন। ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত সবাই পড়বেন। 5 থেকে আমরা নেক্সট ডেতে ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্লাসে 5 থেকে পরের ক্লাসটা স্টার্ট করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।